আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি পরিসংখ্যান অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। তোমাদের পরীক্ষায় পরিসংখ্যান অধ্যায় থেকে একটি সিকিউ 100% আসবে। অন্য অধ্যায় থেকে আসুক বা না আসুক, তোমাদের পরিসংখ্যান অধ্যায় থেকে 1 থেকে 2টি সিকিউ 100% আসবে 10 নাম্বার অথবা 11 নাম্বার প্রশ্নে। সো আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং তোমাদেরকে শেখাবো, যাতে করে তুমি এই টপিকে অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় থেকে একটি সিকিউ তুমি কমপ্লিটলি পরীক্ষা দিয়ে আসতে পারো। সো চলো বেশি কথা না বলেই আজকের ভিডিওটি আমরা শুরু করি। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এখানে দেখো, নিম্নের একটি সারণী দেওয়া হলো, যেখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া রয়েছে। এখানে তোমাকে 3টি প্রশ্ন করেছে। দেখো, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। প্রথমে আমরা এটি তোমাদেরকে শেখাবো এবং বোঝার চেষ্টা করো যে কি হতে পারে। পরিসংখ্যান থেকে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, এই অঙ্কটি আমরা প্রথমে করব। সো দেখো, সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, মধ্যক নির্ণয়ের জন্য 3টি সারণী হবে, 3টি গড় হবে: শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা। সো চলো আমরা অঙ্কটি প্র্যাকটিস করি। পরীক্ষায় আসবে 10 নাম্বার প্রশ্নের উত্তর ক অথবা 11 নাম্বার প্রশ্নের উত্তর ক। ধরো তোমাদের 10 নাম্বার প্রশ্নের উত্তরে এসেছে। এখন মধ্যক নির্ণয়ের জন্য তোমরা সারণী তৈরি করবে। এখানে তোমাদেরকে 3টি গড় করতে হবে: শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি, শ্রেণীব্যাপ্তি কোথায় রয়েছে? শ্রেণীব্যাপ্তি রয়েছে এখানে এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব প্রথমে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে শ্রেণীব্যাপ্তি কত? 31 থেকে 40 আমরা লিখেছি, 41 থেকে 50 আমরা লিখেছি, এরপরে 51 থেকে 60 আমরা লিখব এখানে, 51 থেকে 60, এরপরে আমরা লিখব কত রয়েছে 10 করে ব্যবধান। সো এখান থেকে আমরা লিখব 61 থেকে 70, এরপরে আমরা লিখব 71 থেকে 80, এরপরে আমরা লিখব 81 থেকে 90, সো এরপরে 91 থেকে আমরা 100। যেহেতু আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে প্রশ্নে। সো দেখো, আমরা যখন এটা লিখে ফেলেছি, এখন গণসংখ্যা আমরা কোথায় পাবো? এটা আমরা কিন্তু প্রশ্নই দেখতে পাচ্ছি, গণসংখ্যা। তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে এভাবে থাকবে, একটু উদ্দীপক দেওয়া থাকবে, যেটার মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। 31 থেকে 40-এর গণসংখ্যা হচ্ছে 4 আমরা পেয়েছি। এরপরে 41 থেকে 50 হচ্ছে 10, আমরা প্রশ্ন থেকেই লিখে ফেলছি। এরপরে 51 থেকে 60 এখানে গণসংখ্যা রয়েছে 18, এরপরে 61 থেকে 70 এখানে গণসংখ্যা রয়েছে 23, এরপরে গণসংখ্যা রয়েছে 13, এরপরে 81 থেকে 90 এখানে গণসংখ্যা রয়েছে 9, এরপরে হচ্ছে 91 থেকে তোমার 100 পর্যন্ত এখানে গণসংখ্যা রয়েছে 3। অর্থাৎ আমরা এখানে কিন্তু টোটাল যে ক্যালকুলেশনটা আমরা এখানে করব, এখানে টোটাল যোগ করলে আসবে 80। 80 হচ্ছে n, টোটাল গণসংখ্যা হচ্ছে 80। সো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা খুবই সহজ। এখানে প্রথম যে সংখ্যাটি থাকবে 4, সেটি যেভাবে আছে এটাই থাকবে। প্রথম সংখ্যাটি ক্রমযোজিত সংখ্যা 4 যেটা থাকবে এটাই আমরা এখানে বসিয়ে দিব। এরপরে তোমাদের কাজ হচ্ছে প্রথম গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় গণসংখ্যাকে আমরা যোগ করব, অর্থাৎ এটার সাথে এটা আমরা যোগ করে দেব। তাহলে 10 আর 4 14, এরপরে তোমার 14-র সাথে আমরা আবার 18 যোগ করব, যেটা আসবে সেটা আমরা এখানে আবার বসিয়ে দিব। আমরা ক্যালকুলেট করি, তাহলে হয় তোমার 32, আবার 32-এর সাথে 23 যোগ করব, তাহলে হবে তোমার 55, এরপরে আমরা
55-র সাথে আমরা 13 যোগ করব, তাহলে হবে তোমার 68। 68-র সাথে আমরা কত যোগ করব? 9 যোগ করব, তাহলে হবে 77। এরপরে 77-এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে হবে 80। সো আমরা পেয়েছি কত? 80। এটা হচ্ছে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। খুব সহজ। কিভাবে করছি? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রথম যে গণসংখ্যাটি থাকবে, এই যে সংখ্যাটি, এটি আমরা সরাসরি বসিয়ে দিব কত? 4। এরপরে যেই ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটির সাথে দ্বিতীয় গণসংখ্যা আমরা যোগ করব, তাহলে হবে 14। এভাবে আমরা পরবর্তী অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরবর্তী যে গণসংখ্যা সেটি যোগ করব। এভাবে আমরা যোগ করতে থাকব। করার পরে রেজাল্ট 80 পর্যন্ত আসবে, যেহেতু সর্বমোট n গণসংখ্যা টোটাল হচ্ছে 80। এরপরে আর কোনো সংখ্যা নেই। এখন আমাদের মধ্যক, যেহেতু আমাদের বলেছিল মধ্যক সারণী থেকে মধ্যক নির্ণয় করো, সো আমরা মধ্যকটি কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করা খুবই সহজ। মধ্যক নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে। দেখো, আমরা জানি মধ্যক ইজ ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। আমরা এদের মানগুলো বসাতে হবে, সেজন্য L, n/2, FC, H, Fm এর মান আমরা এখানে লিখব। ফার্স্ট অফ অল, এই অঙ্কটি করার জন্য তোমাকে অবশ্যই এখান থেকে তোমাকে n/2 এর মান বের করতে হবে। 80-কে আমরা যখন n এর মান কত? 80। সো 80-কে আমরা যখন 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে? 40 হবে। এটা তো তোমরা বোঝো, ঠিক না? এরপরে দেখো, অর্থাৎ 40। এখন L আমরা কিভাবে বের করব? L বের করা খুবই সহজ। অর্থাৎ এই যে 40, অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে 40, যে গড় রয়েছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখানে দেখো মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করছি? 4, 14, 4-এর মধ্যে কি 40 থাকবে? না। 14-এর মধ্যে কি 40 আছে? না। 32-এর মধ্যে কি 40 আছে? না। 55-এর মধ্যে কি 40 আছে? হ্যাঁ, 55-এর মধ্যে 40 রয়েছে। অলরাইট। সো এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 55। এই গড়টি হচ্ছে মধ্যক শ্রেণী। সো এখান থেকে আমরা L কি? L হচ্ছে মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান। এখানে কত? 61। সো আমরা এখানে বসাবো কত? 61 বসাবো। অলরাইট, ওকে। এরপরে এফসি আমরা কি বসাবো? এফসি হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে তোমার এফসি। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে লিখবে না, ঠিক আছে? জাস্ট অঙ্কগুলো করবে, এগুলো লিখবে না। এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখেছি। দেখো, তাহলে এফসি কত পেয়েছি আমরা? 32। এরপরে এইচ কি? এইচ মানে হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি। সো এই অঙ্কটিতে শ্রেণীব্যাপ্তি কত? 31 থেকে 40, 41 থেকে 50। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 করে ব্যবধান রয়েছে। হাতে গুনবে 10 হয় কিনা। সো 10 আমরা শ্রেণী ব্যবধান, যেহেতু আমরা 10 লিখেছি। এরপরে এফএম কি? এফএম হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। আমরা কোনটা পেয়েছি? 55। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তোমার এফএম। এফএমটা কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সো আমরা কত পেয়েছি? 23 পেয়েছি। আমরা ফাইনালি লিখব 23। এখন তোমার আর কোনো কাজ নেই, জাস্ট তোমাকে এখন ফর্মুলা অনুযায়ী ম্যাথের মানগুলো বসাতে হবে। এল সমান কত? এল সমান আমরা পেয়েছি 61। এরপরে আমরা প্লাস দিব, তারপরে n/2 এর কত পেয়েছি? 40। 40 থেকে মাইনাস এফসি রয়েছে, এফসি আমরা কত পেয়েছি? 32। এখন 40 থেকে 32 এবং এইচ কত? এইচ পেয়েছি আমরা 10। এফএম কত পেয়েছি? 23। সো আমরা নিচে 23 লিখব। জাস্ট এখন ক্যালকুলেশন করব। 61 প্লাস 40 মাইনাস 32 ইন্টু 10/23। এখানে 61 যেভাবে আছে আমরা এভাবে লিখে ফেলছি, প্লাস 40 মাইনাস 32 করলে আসবে কত? 8 ইন্টু 10/23। আমরা এটা লিখব। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা যেভাবে আছে 61 আমরা লিখে ফেলেছি, প্লাস 8 উপরে আছে না নিচে আছে? এটা উপরে আছে, নিচে 1। সো 8-কে আমরা এখানে গুণ করব। 8 10 80। সো আমরা 80 লিখেছি, লেখার পরে নিচে কত ছিল? 23।
সো 80-কে আমরা 23 দিয়ে ভাগ দিব। 80-কে আমরা 23 দিয়ে ভাগ দিলে আসবে তোমার 3.47। সো এখানে 61 প্লাস আমরা 3.478 আমরা এটা লিখেছি। এখন এখান থেকে তোমাকে এটা যোগ করতে হবে। যোগ করলে আসবে তোমার 64.47। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। খুব সহজ, তাই না? এভাবে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবে আমাদের ক্লাসটি দেখে। এরপরে পরিসংখ্যান অধ্যায়ের যেই অঙ্কটি রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা সারণী থেকে প্রচুরক নির্ণয় শিখব। খুব সহজভাবে সারণী থেকে প্রচুরক নির্ণয় শিখব। এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এখানে তোমাকে শ্রেণী থেকে সারণী থেকে তোমার প্রচুরকটি নির্ণয় করতে হবে। আমরা জানি কি প্রচুরক নির্ণয়ের জন্য তোমাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দুইটি ঘর তোমার লাগবে। কয়টি ঘর লাগবে? দুইটি ঘর তোমার লাগবে। সো শ্রেণীব্যাপ্তি এবং আমরা গণসংখ্যা আমাদেরকে প্রথমে নিতে হবে। সো দেখো আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখানে লিখেছি 10 নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ তোমার পরীক্ষায় যদি 10 নম্বর প্রশ্নে যদি এটা আসে তাহলে তোমরা এখানে লিখবে 10 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে তোমাদের প্রশ্নগুলো দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে। দেখো সারণী থেকে প্রচুরক নির্ণয়ের জন্য আমরা লিখেছি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। সো আমরা এটা কোথায় পেয়েছি? এটা আমরা পেয়েছি হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি পেয়েছি হচ্ছে উদ্দীপক থেকে। তাহলে 31 থেকে 40। এরপরে আমরা পেয়েছি কত? 41 থেকে 50। এরপরে আমরা পেয়েছি কত? 51 থেকে তোমার 60। এরপরে আমরা পেয়েছি কত? 61 থেকে তোমার 70। এরপরে আমরা পেয়েছি 71 থেকে তোমার 80। এরপরে আমরা পেয়েছি 81 থেকে 90। এরপরে আমরা পেয়েছি 91 থেকে 100। সো এখন দেখো এখানে গণসংখ্যা দেওয়া রয়েছে। প্রথমটাতে 4, তারপরে 10, এরপরে দেখো 18, এরপরে রয়েছে 23, এরপরে রয়েছে তোমার 13, এরপরে 9, এরপরে 3। n ইজিক্যালস টু তাহলে কত? এখানে n ইজিক্যাল টু হচ্ছে তোমার 80। এটা হচ্ছে তোমাদের টোটাল গণসংখ্যা n। এবার প্রচুরক নির্ণয়ের জন্য খুবই সহজ। আমরা একটি প্রথমে সারণী তৈরি করব। প্রচুরক নির্ণয়ের জন্য সারণী লাগবে দুইটি, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। ঠিক আছে? এরপরে তোমার এখানে একটি সূত্র ব্যবহার করতে হবে। প্রচুরক নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে। তাহলে আমরা লিখব আমরা জানি প্রচুরক is equal to L plus F1 by F1 plus F2 into H। এটা হচ্ছে তোমার প্রচুরক নির্ণয়ের জন্য সূত্র। আর এখানে আমরা পাশে লিখব L এর মানটা বের করতে হবে, F1 এর মানটি বের করতে হবে, F2 এর মানটি বের করতে হবে এবং H। সো L আমরা কিভাবে বের করব এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? এখানে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা কত? আমরা যে সারণীটি এঁকেছি এখানে সবচেয়ে বড় গণসংখ্যাটি হচ্ছে 23। ঠিক আছে? এটা হচ্ছে তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 23। এখান থেকে তোমার বের করতে হবে L হচ্ছে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান কত? 61। তাহলে আমরা এখানে লিখব প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান কত? 61। আমরা লিখে ফেলেছি। F1 আমাদেরকে এখন বের করতে হবে। F1 বের করা খুবই সহজ। এখানে তোমাদের বের করার জন্য F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ 23 থেকে আমরা 18কে বিয়োগ দিব পূর্ববর্তী শ্রেণীর। তাহলে আসবে কত? 5। এরপরে F2 কি? F2 হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আমরা বিয়োগ দিব। তাহলে আমাদের F2 এর মান আমরা পাবো। ঠিক আছে? F2 এর মান আমরা বের করার জন্য 23 - 13 আমরা বিয়োগ করব। তাহলে
তাহলে আমরা এখানে F2 পেয়েছি কত? 10। আমরা বিয়োগ করেছি 23 থেকে 13 বিয়োগ করেছি, আমরা পেয়েছি 10। এইচ কি? এইচ হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি কত? 31 থেকে 40, 41 থেকে 50, এখানে তোমার শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। সো আমরা 10 লিখেছি। খুবই সহজ, তুমি জাস্ট প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তুমি অঙ্কটি খুব সহজে পারবে। এখন আমরা জাস্ট মান বসাবো, তাহলে আমাদের অঙ্কটি শেষ। 61 প্লাস এল হচ্ছে কত? 61 প্লাস F1 কত? F1 হচ্ছে 5, এরপরে নিচে F1 রয়েছে 5 প্লাস এখানে F2 কত? F2 হচ্ছে তোমার 10 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে তোমার 10। সো এখন আমরা ক্যালকুলেশন করব। 61 প্লাস এখানে দেখো 10 আর 5 যোগ করলে হবে 15, উপরে হবে কত? 5 ইন্টু 10। এখন আমরা এখানে দেখো 5 10 50, উপরে থাকবে 50, নিচে। দুঃখিত প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেখার সময় ভুল লিখে ফেলেছি। দেখো এখানে 61 প্লাস 50 বাই এখানে নিচে 15 হবে, 10 না 15 হবে, তাহলে তোমাদের ক্যালকুলেশনটি মিলবে। এখন দেখো এখানে তোমাদের 61 প্লাস 50 বাই 15 তোমরা যে ক্যালকুলেশন করে নেবে, দেখবে তোমাদের অ্যান্সার কত আসে। খুবই সহজ অঙ্কগুলো, ঠিক আছে? একটু ক্যালকুলেশনটা মিলিয়ে নেবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তবে নিয়ম কিন্তু এটাই, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা গত পর্বে তোমাদের সারণী থেকে মধ্যক নির্ণয় করো এবং প্রচুরক নির্ণয় করো দেখিয়েছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবে এই টপিকে। সো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, 10 নং প্রশ্নের উত্তর দাও, আসবে ছোট গ অথবা খ। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য তোমাদের কয়টি লাগবে? 1 থেকে 5টি লাগবে। শ্রেণীব্যাপ্তি গড় লাগবে হচ্ছে 5টি। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, টেলি, গণসংখ্যা এবং এফআই এক্সআই। সো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা সারণী আঁকবো। তাহলে আমরা এখানে লিখেছি শ্রেণীব্যাপ্তি, মধ্যমান হচ্ছে এফআই এক্সআই। তাহলে আমরা লিখেছি 1 2 3 4, 4টি ঘর এঁকেছি। এখানে তোমাদের টেলির কোনো প্রয়োজন এখন নেই, কারণ কি? যেহেতু তোমাদের এখানে গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে তোমার এখন এটা প্রয়োজন হবে না। সো এখানে দেখো শ্রেণীব্যাপ্তি আমরা উদ্দীপকে দেখেছি কত, আমরা এটা লিখব 31 থেকে 40। এরপরে আমরা সিরিয়ালে লিখব 41 থেকে 50, 51 থেকে 60, এরপরে 61 থেকে তোমার 70, এরপরে 71 থেকে তোমার 80, এরপরে 81 থেকে 90, এরপরে 91 থেকে 100। সো এখানে গণসংখ্যা যেহেতু উদ্দীপকে দেওয়া রয়েছে, আমরা সেটি লিখে দেব 4 10 18 23 13 9 3। টোটাল গণসংখ্যা তোমার কত হয়েছে এটা হচ্ছে এখানে তোমরা লিখবে 80। এখন আমরা মূল অঙ্ক করব। দেখো আমাদের এখানে কিন্তু মধ্যমান বের করতে হবে। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেহেতু দেওয়া রয়েছে, এগুলোর কোনো আর কাজ নেই, জাস্ট মধ্যমান এবং এফআই এর মানটি আমরা লিখব। দেখো কিভাবে লিখছি, মধ্যমান এফআই কিভাবে আমরা বের করব, খুবই সহজ। এখানে দেখো 31 থেকে 40 অর্থাৎ শ্রেণীর সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান যোগ করব। তাহলে আমরা লিখি শ্রেণীর সর্বোচ্চ মান, এখানে আমরা কত পেয়েছি, ধরো প্রথমটা আমরা বের করব 40 যোগ 31, এখানে তোমাদের হচ্ছে 77। 77কে তোমরা কত দিয়ে ভাগ করবে? ভাগ করবে হচ্ছে তোমার 2 দিয়ে। তাহলে কত হবে? এখানে তোমাদের 40 যোগ 31 যোগ করলে আসবে 71। 71কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তখন আসবে 35.5, ঠিক আছে? অর্থাৎ 10 ব্যবধান করে। সো আমরা এখানে প্রথমটা পেয়েছি কত? 35.5। এরপরে আমরা যেগুলো বের করব খুবই সহজ, তুমি একটা বের করতে পারলে বাকিগুলো আর এইভাবে হিসাব করার প্রয়োজন হবে না, 10 করে তোমার বৃদ্ধি পাবে।
তাহলে এখানে লিখবে 45.5 বাড়বে, 10 বৃদ্ধি পাবে। এরপরে আবার তোমার 55.5, এরপরে তোমার 65.5, এরপরে তোমার 75.5, এরপরে তোমার 85.5, এরপরে তোমার হচ্ছে 95.5, এভাবে তোমার বৃদ্ধি পাবে। এখন আমরা এফআই এক্স এর মানটা আমরা বের করব। সো দেখো 35.5কে আমরা এফআই এবং এক্স আই হচ্ছে 4, প্রথমটা আমরা কীভাবে বের করব, দুইটা যোগ করে দেব, দুইটা গুণ করে দেব, তাহলে ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে দেখো গুণ করলে কত আসবে, প্রথমটা গুণ করলে আসবে তোমার 142। সো দেখো আমরা লিখছি 142। এরপরে আবার আমরা দ্বিতীয়টা আমরা গুণ করব, তাহলে কত আসে দেখো, আসবে হচ্ছে তোমার 455। এরপরে আবার আমরা এটাকে গুণ করব, তাহলে দেখো কত আসে, গুণ করলে আসবে 999। তোমরা একটু ক্যালকুলেশনগুলো করে নেবে, হ্যাঁ, তাহলে তোমাদের অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমার এখানে আসবে 1506.5। এরপরে দেখো এরপরে তোমার এখানে আসবে 13 থেকে আমরা গুণ করব 75.5, তাহলে 981.5। এরপরে আমরা আবার এটা গুণ করলে আসবে তোমার 769। এরপরে তোমার 95.5 গুণ 3, তাহলে হবে তোমার 286। কত হবে, 286.5। আমরা এফ আই এক্স এর মানটি আমরা বের করে ফেলেছি। এখন টোটালটাকে আমরা এখানে যোগ করে দেব, তাহলে যেটা আসবে এফ আই এক্স আই 5139.5। এখন আমরা গড় নির্ণয়ের জন্য আমরা জানি লিখব গড় ইজ ইকুয়াল টু সামেশন এফ আই ইউআই বাই এন। আমরা সূত্রটি বসিয়ে সরাসরি মানগুলো বসিয়ে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করে নেবে, তোমাদের রেজাল্ট আসবে হচ্ছে 64.24। সো আশা করছি বুঝতে পেরেছো। সো পড়াশোনা, পরীক্ষা, নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।